ফাহাদ টিউটোরিয়ালসের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের এই লাইভ ক্লাসে আজকে আমরা চলতরিতের দ্বিতীয় ক্লাস করব এবং এটা একটা বেসিক ক্লাস। আশা করি তোমরা সবাই যুক্ত হয়ে যাবা খুব তাড়াতাড়ি। দেখি এর মাঝে আমরা কে কে যুক্ত হয়েছি, দেখি কি অবস্থা হয়। সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে হবে এবং সবাইকে একটু মেনশন দিয়ে দাও আমরা যাতে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে পারি। দেখি সবাইকে একটু মেনশন দিয়ে দাও। সবাইকে একটু মেনশন দিয়ে দাও যাতে আমরা খুব তাড়াতাড়ি ক্লাসে যুক্ত হয়ে যেতে পারি। আজকে একদম খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলা হবে, যে তথ্যগুলি মানে চলতরিতের জন্য একদম 100% লাগবেই, কোনো মাপ নাই, এই হলো বিষয়। তো যাই হোক, সবাইকে একটু মেনশন দিয়ে দাও যাতে আমরা সবাই যুক্ত হয়ে যেতে পারি। আমি দেখতেছি অনেকেই যুক্ত হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাবে এতটুকু আশা করতেছি। আর কই, গত দিনের ক্লাসটা কি সবাই করছিলাম? গত দিনের ক্লাস সবাই করছি কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, বোর্ডের লেখা স্পষ্ট বোঝা যায় কিনা একটু জানাও। বোর্ডের লেখা স্পষ্ট বোঝা যায় কিনা? অল ক্লিয়ার। আচ্ছা, গত ক্লাস আমরা করছিলাম কিনা? গত ক্লাসটাতে কোনো সমস্যা ছিল কিনা? গত ক্লাসে কোনো সমস্যা ছিল কিনা? আচ্ছা, গতকালকে ক্লাসটা আমরা বুঝছি কিনা টোটাল? আচ্ছা, চ্যাপ্টার 10 প্র্যাকটিস শিট হ্যাঁ দিয়ে দেবো, অসুবিধা নেই। সাউন্ড প্রবলেম কেন? সবাই তাই বলে সাউন্ড প্রবলেম। কি নাইম সিকদার, তোমার নাম বলা হয় নাই না? আচ্ছা, সাউন্ডের কী হয়েছে দেখো তো, সাউন্ড কোনো প্রবলেম? এবার সাউন্ড ঠিক আছে কিনা?
হুম, নেট নেট সমস্যা। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, দেখো তো। আচ্ছা, এখন ঠিক আছে, আর সমস্যা নাই না? আচ্ছা, এখন ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা আজকে যে অংশটি শুরু করব সেটি হচ্ছে, দেখো আমরা যে অংশটি আজকের শুরু করার কথা, যে অংশটি শুরু করার কথা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা যে অংশটি আজকে শুরু করব সেটি হচ্ছে চলতরিতের 2 নম্বর ক্লাস আর তুল্যরোধ। এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যে কোনো বর্তনীর সমাধান করতে গেলেই আমাদের এই তুল্যরোধের মান কত সেটা বের করতে হবে, বিভিন্নভাবে এই মানটা আমাদের জানা দরকার, ঠিক আছে? তো এই তুল্যরোধের ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি দেখা যায়, একটা হচ্ছে সমান্তরাল তুল্যরোধ আর একটা হলো শ্রেণী তুল্যরোধ। তো শ্রেণীতে তুল্যরোধ আর সমান্তরাল তুল্যরোধের মধ্যে দুটা পার্থক্য কি সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা আগে দেখে নিই শ্রেণীতে থাকলে তুল্যরোধ কেমন হবে, আর সেই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধানটা করব। তো শ্রেণী কথাটার অর্থটা কি? শ্রেণী যেমন তোমরা স্বাভাবিক অবস্থায় যেটা লক্ষ্য করো বা দেখো, সেটা হলো যেমন 9 থেকে 10-এ উঠছো, আবার যখন 9-এ উঠছিল তখন 8 থেকে 9-এ উঠছো, তাই না? তার মানে একটা যেখানে শেষ আরেকটা ঠিক সেখানে শুরু হবে। তো কতগুলি রোধকে আমরা এমনভাবে সাজাবো, কতগুলি রোধকে আমরা এমনভাবে সাজাবো, কতগুলি রোধকে আমরা এমনভাবে সাজাবো যে একটা রোধ যেখানে শেষ হবে বাকি রোধ সেখানে শুরু হবে, একটা রোধ যেখানে শেষ বাকি রোধ শুরু, এই অনুসারে যদি চলতে থাকে তখন তাহাকে আমরা কি বলবো, তখন তো আমাকে শ্রেণী বর্তনী বা সিরিজ বা অনুক্রমিক এই ধরনের কথা আমরা বলবো। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি সেটা হলো অনেকগুলি রোধকে যদি আমরা শ্রেণীতে সাজাই, তখন অনেকগুলি রোধকে যদি শ্রেণীতে সাজাই তাহলে শ্রেণীতে সাজানোর ক্ষেত্রে চিত্রটা আমার কেমন হবে সেটা যদি একটু খেয়াল রাখি। অনেকগুলি রোধকে আমার শ্রেণীতে যুক্ত করতে হবে, তাহলে এখানে খেয়াল করো। আমরা 3টা রোধ নিলাম, আচ্ছা 3টা রোধ নিলাম। আমার সাথে সাথে একটু আঁকো তাহলে ক্লিয়ার হবে। আমার সাথে সাথে আঁকো। তাহলে 3টা রোধ আমরা এখানে নিয়েছি। যেমন প্রথম রোধ, আমরা সংযোগ বিন্দুগুলো একটু দিয়ে দিই। সংযোগ বিন্দুগুলো কি হবে দেখো, এখানে এ, এইখানে হলো বি, তারপর এখানে হলো সি, এই বিন্দুটা হলো ডি। তাহলে এ বি সি ডি। তো এই 3টা অংশের মধ্যে যেমন এ আর বি এর মাঝে, এ আর বি এর মাঝে যে রোধটা আছে সেই রোধটা হলো R1, বি এবং সি এর মাঝে যে রোধ সেই রোধ হলো R2, এবং সি আর ডি এর মাঝে যে রোধ সেই রোধটা হলো R3। এবং এই তড়িৎচালক শক্তি আমরা ই অথবা ভি যাই বলি না কেন, তড়িৎচালক শক্তি হলো ভি। এখন এই তড়িৎচালক শক্তি থেকে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে আই পরিমাণ তড়িৎ প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে যাবে, আই পরিমাণ তড়িৎ প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে যাবে। তার মানে R1 এর মধ্য দিয়েও আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, R2-র মধ্য দিয়েও আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, এবং R3-র মধ্যে দিয়েও আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তার মানে প্রত্যেকটা অংশের মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তো প্রত্যেকটা অংশের মধ্যে যদি আই তড়িৎ প্রবাহিত হয় তাহলে আমরা এখান থেকে যেটা দেখব সেটা হলো এ থেকে বি পর্যন্ত এই অংশের যে বিভব পার্থক্য সেটা হলো V1, বি থেকে সি পর্যন্ত যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্য হলো V2, আর সি থেকে ডি পর্যন্ত যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্য হলো V3। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম দেখো, এ আর বি এর জন্য হলো V1, বি এবং সি এর জন্য হলো V2, আর সি এবং ডি এর জন্য বিভব পার্থক্য হলো V3। এ বি এর প্রবাহ হলো আই, রোধ R1, বি থেকে সি পর্যন্ত প্রবাহ আই, রোধ হলো R2,
সি এবং ডি এর মধ্যে প্রবাহ হলো আই, রোধ হলো R3। আর এখানে একটা ব্যাটারি দ্বারা আমরা চাবি দ্বারা সংযুক্ত করব, যাতে এর মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এখন এখানে দেখো, তাহলে মোট বিভব পার্থক্য কয়টা আছে? বিভব পার্থক্য আছে 3টা। এ আর বিভব পার্থক্য হলো V1, বি এবং সি এর বিভব পার্থক্য হলো V2 এবং সি আর ডি এর বিভব পার্থক্য হলো V3। তাহলে এখানে 3টা বিভব পার্থক্য রয়েছে। আর এই 3টা বিভব পার্থক্য নিয়ন্ত্রণ যে করে, সেই নিয়ন্ত্রণ করেই হচ্ছে ভি। কি বলছি? এ বি, বিসি এবং সিডি। তাহলে এ বি, বিসি এবং সিডি এই 3টা বিভব পার্থক্য যে নিয়ন্ত্রণ করে, সেই নিয়ন্ত্রণ করেই হলো ভি। তাহলে আমরা অবশ্যই এখানে যেটা বলতে পারবো সেটা হলো যে ভি সমান V1 প্লাস V2 প্লাস V3। তাহলে শ্রেণীতে যখন কোনো রোধ সংযুক্ত অবস্থায় থাকবে, তখন শ্রেণীতে যে বিভব পার্থক্য থাকবে, এই সবগুলি বিভব পার্থক্য যোগ করলে যে মোট বিভব হবে, সেই মোট বিভবটাই হলো ভি। যেমন R1 এর দুই প্রান্ত V1, R2 এর দুই প্রান্ত V2 এবং R3 এর দুই প্রান্ত বিভব পার্থক্য V3। আর যতগুলি রোধ থাকবে ঠিক একইভাবে ততগুলি বিভব পার্থক্য থাকবে, এবং সবগুলি বিভব পার্থক্যের যোগফল হচ্ছে ওই মোট যে বিভব, সেই বিভবের সমান। তাহলে আমরা এখান থেকে যেটা দেখব সেটা হলো, যেমন আমরা যদি এখানে একটু মান লেখার চেষ্টা করি, কীরকম মান লেখার চেষ্টা করব দেখো। আমরা যদি এই অংশের কথা বিবেচনা করি, তো এ থেকে বি পর্যন্ত যে প্রবাহ যায় সেই প্রবাহটা হলো আই। এ থেকে বি পর্যন্ত রোধ হলো R1। তাহলে আমরা V1 এর পরিবর্তে যেটা লিখব সেটা হলো I ইন্টু R1। আবার V2 অংশের জন্য যদি বলি, তাহলে V2 অংশের প্রবাহ হলো I, রোধ হলো R2। তাহলে V2-র পরিবর্তে এখানে লিখব I ইন্টু R2 প্লাস। আবার সিডি অংশের জন্য যদি লিখি, তাহলে সিডি অংশের প্রবাহ হলো I, রোধ হলো R3। তাহলে আমরা এখান থেকে লিখব V3 ইকুয়াল টু I ইন্টু R3। তাহলে আমাদের বিষয়টা কি হলো দেখো, এই যে V1 এর জন্য পাইলাম হচ্ছে IR1, V2-র জন্য পাইলাম হলো IR2 এবং V3-র জন্য যেটা পাইলাম সেটা হলো IR3। আচ্ছা, এখন মাঝখানে থাকলো ভি, তাই তো? এখন এই ভিটা আসলে কি? ভিটা হচ্ছে, যেমন এখানে এ এবং ডি এর মাঝে, এ এবং ডি এর মাঝে 3টা রোধ যুক্ত করা হয়েছে। তো এ এবং ডি এর মাঝে 3টা রোধের পরিবর্তে এমন একটা রোধ ব্যবহার করব যাতে সবগুলি রোধের কাজ ওই একটা রোধেই করতে পারে। তাহলে সবগুলি রোধের কাজ যদি একটা রোধই করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিত্রটা কেমন হবে সেটা যদি আমরা এখন দেখি, সেই ক্ষেত্রে চিত্রটা হবে হলো এরকম। তার মানে ওইখানে যতগুলি রোধ ছিল সবগুলি রোধের পরিবর্তে একটা রোধে কাজ করবে। এই রোধটা হলো R1, এটা R2, এটা R3। তাহলে R1, R2, R3 সবগুলা মিলে যে রোধটা কাজ করবে সেই রোধটা হলো RS। সবার বাম দিকে কোন বিন্দুতে যুক্ত? এ বিন্দুতে যুক্ত। সবার ডান পাশে কোন বিন্দুতে যুক্ত? ডি বিন্দুতে যুক্ত। তাহলে সবার বাম পাশে হলো এ বিন্দু, সবার ডান পাশে হলো ডি বিন্দু। তাহলে এ বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব, তাহলে এ বিন্দুর বিভব যদি এখানে VA হয় আর ডি বিন্দুর বিভব যদি এখানে VD হয়, তাহলে এ আর ডি এর বিভব পার্থক্য হলো কত? VA মাইনাস VD হবে। ঠিক একইভাবে নিচে অংশের বিভব পার্থক্য কিন্তু এটাই থাকবে। কত? এ বিন্দুর বিভব হলো VA, ডি বিন্দুর বিভব হলো VD। তার মানে এখানে হলো VA আর এই অংশটা হলো VD। তাহলে এই দুটার যে বিভব পার্থক্য সেটা হলো VA মাইনাস VD। প্রবাহ কত? তাহলে দেখো, এই লাইনের মধ্য দিয়ে, অর্থাৎ এই অংশগুলির মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত যাবে, যেমন এখানে I, এখানে তড়িৎ প্রবাহ সেটা I, এখানে তড়িৎ প্রবাহ সেটা I। তার মানে প্রত্যেকটা অংশের মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। তাহলে প্রত্যেকটা অংশের মধ্য দিয়ে যদি I পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে অবশ্যই এই অংশটার মধ্য দিয়েও I পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এই অংশটার মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এখানে বিভব পার্থক্য হলো V। তাহলে দেখো, টোটাল অংশের বিভব পার্থক্য নিয়ন্ত্রণ করতেছে এই V। তাহলে এই V প্রবাহ হলো I, রোধ কত? RS। তাহলে অবশ্যই আমরা এইখান থেকে যেটা লিখব সেটা কি? সেটা হলো
যে এই ভি এর পরিবর্তে যেটা লিখবো সেটা হলো আই ইন্টু আর এস। অ্যান্ড প্রশ্ন হলো স্যার আর এর সাথে একটা এস সংযুক্ত করা হলো কেন? আর এর সাথে এস সংযুক্ত করার কারণ হচ্ছে যে এই রোধগুলি সিরিজে যুক্ত ছিল, এই সিরিজের এস থেকে আসছে এস। তাহলে আমরা এখান থেকে এ এবং বি এর মধ্যে যেটা লিখবো সেটা হলো ভি ইকুয়াল টু কত হবে? ভি ইকুয়াল টু হবে আই ইন্টু আর এস। ভি ইকুয়াল টু কী হবে? ভি ইকুয়াল টু হবে আই ইন্টু আর এস, আই ইন্টু আর এস। এখন আমরা যদি এখানে দেখলাম তাহলে আমরা কি দেখলাম ভালো করে খেয়াল করো। এখানে V1 এর জন্য লিখছি IR1, V2 এর জন্য লিখছি IR2, আর V3 এর জন্য লিখছি IR3। এবং এই সংযোগটাকে চেঞ্জ করে তিনটা রোধের পরিবর্তে আমরা একটা রোধ নিয়ে আসছি, যে রোধটা হলো কত? RS। শর্তটা কি? যে প্রথম প্রান্ত এবং শেষ প্রান্তের বিভব পার্থক্যের কোনো পরিবর্তন করা যাবে না, বিভব পার্থক্য একই রাখতে হবে এবং এর মধ্য দিয়ে আগে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছিল এখনও যেন ঠিক সেই পরিমাণই তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এই অংশের যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্য হলো আই ইন্টু আর এস। এখন আর এস ব্যবহার করা হয়েছে কেন স্যার? কারণটা হচ্ছে এই রোধগুলার পরিবর্তে আমরা সিরিজে একটা রোধ যুক্ত করছি, আর এই সিরিজের রোধ যেটা হলো সেটাই হলো আর এস। তাহলে আমরা যদি এখান থেকে দেখি আই ইন্টু আর এস সমান সমান, এখানে যদি আই কমন নিয়ে নিই তাহলে কত হবে? R1 প্লাস R2 প্লাস কি হবে? R3। তো উভয় দিক থেকে যদি আমরা আই কমন নিয়ে বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে আর এস সমান সমান কী হলো? আর এস সমান হলো R1 প্লাস R2 প্লাস R3। তার মানে এই তিনটা রোধ, যে কথাটা বলছিলাম, তাহলে তিনটা রোধের কাজ একাই করছে। তো তিনটা রোধের কাজ একাই কী করলো? তিনটা রোধের কাজ একাই করতে হলো আর এস। এই জন্য R1 প্লাস R2 প্লাস R3 ইকুয়াল টু আর এস। এখন স্যার যদি চারটা রোধ থাকতো তাহলে কি হতো? তাহলে R4 হতো। পাঁচটা রোধ থাকলে কি হতো? R5 হতো। তাহলে একইভাবে যদি আমরা n সংখ্যক রোধ সংযুক্ত করি, কত? আমরা n সংখ্যক রোধ সংযুক্ত করব। তাহলে n সংখ্যক রোধ যদি যুক্ত করা হয় তাহলে n সংখ্যক রোধ যুক্ত করলে আমাদের আর এস সমান সমান সূত্র কি হবে? আর এস সমান সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 কোন পর্যন্ত যাবে? অবশ্যই Rn পর্যন্ত চলে যাবে। তার মানে যতগুলি রোধ সিরিজে থাকবে সবগুলি রোধ যোগ করলে যে মানটা হবে সেই মানটাই হচ্ছে ওই টোটাল বর্তনীর তুল্য রোধ। তাহলে আমরা এখান থেকে আর এস ইকুয়াল টু যেটা বলবো সেটা হলো R1 প্লাস R2 প্লাস R3, এই হলো অবস্থা। আর এস কি? সবগুলো রোধের যোগ করে বের করতে হবে। ইয়েস, যতগুলি রোধ থাকবে সবগুলি রোধ, মানে যতগুলি রোধ সিরিজে থাকবে মানে পরপর সাজানো হবে, সবগুলি রোধ যোগ করলে যে যোগফলটা হবে সেই যোগফলটাই হচ্ছে মোট রোধের সমান। ই যদি বিভব হয় তাহলে তড়িৎচালক শক্তি আর বিভব একই হবে। এই ঘটনাটা ঘটে যদি এখানে অভ্যন্তরীণ রোধ না থাকে। তাহলে অভ্যন্তরীণ রোধ থাকলে আমরা ওখান থেকে এই মানটা বের করে নিই। অভ্যন্তরীণ রোধ থাকলে আমরা ই বলি, আর অভ্যন্তরীণ রোধ না থাকলে সেটাকে আমরা ভি বলি। দেখো টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, টোটাল বিষয়টা বুঝতে পেরেছি কিনা। টোটাল বিষয়টা মানে অনুক্রমিক তুল্যরোধ, অনুক্রমিক তুল্যরোধের ক্ষেত্রে আমরা যেটা হিসাব করলাম বা যেটা পেলাম, এখানে ই এর পরিবর্তে ভি ব্যবহার করা আছে, সমস্যা নাই। তুল্যরোধ কথার অর্থটা হলো অনেকগুলি রোধের একসাথে মিলিত ফলাফল। যেমন এখানে R1 ছিল, এখানে R2 ছিল, এখানে R3 ছিল। R1 R2 R3-র পরিবর্তে এখানে আমরা RS ব্যবহার করছি। এই RSটা হলো R1 R2 এবং R3-র তুল্যরোধ। RSটা হলো R1 R2 এবং R3-র তুল্যরোধ। দেখো আমরা টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা, তুল্যরোধ বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। এবং তুল্যরোধের ক্ষেত্রে মনে রাখতে হবে এবং সিরিজের ক্ষেত্রে মনে রাখতে হবে একটা কথা বিশেষ করে, কি সেটা? যে যতগুলি রোধ থাকবে ততগুলি বিভব পার্থক্য থাকবে, আর যতগুলি রোধ থাকবে ততগুলি বিভব পার্থক্য থাকবে, আর এই সবগুলির যোগফল হচ্ছে তড়িৎচালক শক্তির সমান। যতগুলি রোধ থাকবে ততগুলি বিভব পার্থক্য থাকবে,
আর সবগুলি বিভব পার্থক্যের যোগফল হচ্ছে তড়িৎচালক শক্তির সমান। সম্পূর্ণ বোর্ড দেখা যায় না, যতটুকু লিখছি ততটুকু দেখা গেলেই হবে। নাও অভ্যন্তরীণ রোধ হলো মানে ব্যাটারির মধ্যে কিছু রোধ যুক্ত থাকবে। তো ব্যাটারির মধ্যে কোনো রোধ যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা অভ্যন্তরীণ রোধ বলবো। আচ্ছা, তাহলে এইবার আমরা অনেকগুলি রোধকে যদি সমান্তরালভাবে সংযুক্ত করি, তাহলে অনেকগুলি রোধকে যদি সমান্তরালভাবে সংযুক্ত করি তাহলে তুল্য রোধ কি হবে সেটা যদি আমরা দেখি। অনেকগুলি রোধকে সমান্তরালভাবে যুক্ত করা হবে। আচ্ছা, অনেকগুলি রোধকে আমরা সমান্তরালভাবে যুক্ত করতেছি। অনেকগুলি রোধকে যদি আমরা এখন সমান্তরালভাবে যুক্ত করি তাহলে কি অবস্থা হবে সেটা যদি দেখি। সমান্তরাল কথার অর্থটা কি? সমান্তরালভাবে আমার মতো চিত্র আঁকো, একটা বাম দিকে পয়েন্ট, একটা ডান দিকে পয়েন্ট নাও। বাম দিকে একটা পয়েন্ট, ডান দিকে একটা পয়েন্ট, মানে দুইটা পয়েন্ট ঠিক থাকবে। মাঝখানে আমরা একটা রোধ দেব। মাঝখানে যে রোধটা দেব সেটা হলো একটা রোধ। এবার দেখো, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। আমরা কি করছি? আমরা তিনটা রোধকে চিত্র অনুসারে সমান্তরালভাবে সাজালাম। আমার সাথে সাথে চিত্র আঁকো, আমার সাথে সাথে চিত্র আঁকো। এই প্রমাণটা করার পরে আমরা অঙ্কে চলে যাব। এই প্রমাণটা করার পরে আমরা অঙ্কে চলে যাব। যেহেতু অঙ্কে চলে যাব সেহেতু এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। যদি না বুঝি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে না, কিন্তু ভালো করে খেয়াল রাখো। তো আমরা এখান থেকে যেটা দেখতেছি সেটা হলো যে R1, এখানে একটা রোধ R2, এখানে একটা রোধ হলো R3। R1 এর বাম প্রান্ত এ বিন্দুতে যুক্ত, ডান প্রান্ত বি বিন্দুতে। R2 এর বাম প্রান্ত এ বিন্দুতে, ডান প্রান্ত বি বিন্দুতে। আবার R3 এর বাম প্রান্ত এ বিন্দুতে এবং ডান প্রান্ত বি বিন্দুতে যুক্ত। তাহলে সমান্তরালের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সমান্তরালের ক্ষেত্রে দুইটা পয়েন্ট ফিক্সড হয়ে যায়, একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট বি। তার মানে সবগুলির সংযোগ বিন্দু একটা বিন্দু হবে। তাহলে সবগুলির সংযোগ বিন্দু হলো একটা বিন্দু হবে, যে বিন্দুটা হলো এ। তাহলে এখন আমরা এখানে যদি ভি বলি, এখানে হলো কে। এখন এখান থেকে কি হবে? এখান থেকে আই পরিমাণ তড়িৎ বের হবে। তাহলে এখান থেকে আই পরিমাণ তড়িৎ বের হয়ে কোন পর্যন্ত যাবে? তাহলে তড়িৎচালক শক্তি থেকে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়ে এ বিন্দু পর্যন্ত যাবে। তো এখান থেকে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়ে যখন এ বিন্দুতে যাবে, তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য রাস্তা একটাই ছিল, কিন্তু যখনই এ বিন্দুতে গেল এবার রাস্তা কিন্তু তিনটা ভাগ হয়ে যাবে। কি? যে প্রথম অংশটার মধ্যে যে প্রবাহ যাবে সেটা হলো I1, দ্বিতীয় অংশটার মধ্যে যে প্রবাহটা যাবে সেটা হলো I2, আর তৃতীয় অংশের মধ্য দিয়ে যে প্রবাহ যাবে সেটা হলো I3। তাহলে R1 এর মধ্য দিয়ে প্রবাহ যাবে I1, R2 এর মধ্য দিয়ে প্রবাহ যাবে I2 এবং R3 এর মধ্য দিয়ে প্রবাহ যাবে I3। I1, I2, I3। তার মানে আমাদের এখানে কথার অর্থ যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে I সমান সমান অবশ্যই I1 প্লাস I2 প্লাস I3। তাহলে আমরা সিরিজের ক্ষেত্রে যেটা দেখছিলাম যে পার্ট টু পাই বিভব পার্থক্য বের করছিলাম, সেই বিভব পার্থক্যের যোগফল মোট বিভবের সমান ছিল। আর সমান্তরালের ক্ষেত্রে যে তিনটি প্রবাহ আমরা এখানে ভাগ করছি এই তিনটি প্রবাহের যোগফল হচ্ছে মোট প্রবাহের সমান। তাহলে মোট প্রবাহ এখান থেকে যে পরিমাণ যাচ্ছে সেই পরিমাণ হলো আই। তাহলে এই আই প্রবাহটা তিনটা ভাগে ভাগ হয়ে যায়। R1 এর মধ্য দিয়ে যাবে সেটা হলো I1,
R2-র মধ্য দিয়ে যেটা যাবে সেটা হলো I2 এবং R3-র মধ্য দিয়ে যে প্রবাহটা যাবে সেটা হলো I3 এবং এই তিনটার যোগফল অবশ্যই আয়ের সমান। যেমন তোমরা 8 থেকে যখন 9-এ উঠছো তখন অবশ্যই তোমাদের মধ্যে কেউ কেউ সায়েন্স, কেউ কেউ আর্টস, কেউ কেউ কমার্স, তাহলে 100 জন শিক্ষার্থী যদি 8 থেকে 9-এ ওঠে তাহলে সবাই তো আর সায়েন্স নেয় নাই, সবাই কমার্স নেয় না, সবাই আর্টসও নেয় না, তাহলে কী করছে, ভাগ হয়ে গেছে। তাহলে এই যে ভাগ হয়ে গেল সেই জায়গাটাতে ভাগ হয়ে গেছে, তাহলে উপরের অংশ সায়েন্স, আর্টস, কমার্স, তাহলে R1, R2, R3। তার মানে যখনই সমান্তরাল ক্ষেত্রে আমরা হিসাব করব, সমান্তরালের ক্ষেত্রে অবশ্যই প্রবাহের মানগুলি ভাগ হয়ে যাবে, সমান্তরালের ক্ষেত্রে প্রবাহের মানগুলি ভাগ হয়ে যাবে। এখন দেখো R1 যে বিভব পার্থক্যে যুক্ত সেটা হলো V, R2 যে বিভব পার্থক্যে যুক্ত সেটাও V এবং R3 যে বিভব পার্থক্যে যুক্ত সেটাও হলো V। তাহলে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য V। কেন? কারণ সবগুলিই হচ্ছে A এবং B বিন্দুর সাথে যুক্ত। যেহেতু সবাই A এবং B বিন্দুর সাথে যুক্ত, আচ্ছা আমরা পাশাপাশি মনে হয় কথা বলা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছি, পাশাপাশি কথাগুলো একটু বন্ধ করো, বন্ধ করে আমি যেটা কথা বলতেছি সেই কথা একটু মনোযোগ সহকারে শোনো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম সেটা হলো যে এ অংশের বিভব পার্থক্য আর বি অংশের বিভব পার্থক্য, তাহলে এ আর বি এর বিভব পার্থক্য হলো ভি। এখন যদি আমরা R1 এর জন্য হিসাব করি, ভালো করে খেয়াল করবা, R1 এর জন্য হিসাব করতেছি, তাহলে R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য, তাহলে এ বিন্দু, এটা হলো বি বিন্দু, তাহলে এ বিন্দু এবং বি বিন্দুর বিভব পার্থক্য হলো ভি। তাহলে এই জন্য আমরা এখানে লিখলাম ভি সমান, যেহেতু R1 দেখতেছি তাহলে R1 এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে R1 এর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটা হলো I1, তাহলে V ইকুয়াল টু এখানে হবে I1 ইন্টু R1। তো এটাকে যদি আমরা ঘুরায় লিখি তাহলে I1 R1 ইকুয়াল টু হবে V, তাহলে আমরা এখান থেকে I1 সমান যেটা পাবো সেটা হলো V ভাগ R1। এটা হচ্ছে আমরা R1 এর জন্য হিসাব করলাম। একইভাবে যদি আমরা এখন R2 এর ক্ষেত্রে হিসাব করতে চাই তাহলে R2 এর ক্ষেত্রে হিসাব কি হবে, দেখো R2 বাম প্রান্ত কোন বিন্দুতে যুক্ত, এ বিন্দুতে, ডান প্রান্ত কোন বিন্দুতে, বি বিন্দুতে, তাহলে এ বিন্দু আর বি বিন্দুর বিভব পার্থক্য কত, ভি, তাহলে এক্ষেত্রেও আমরা লিখতেছি ভি ইকুয়াল টু কী হবে, I2 ইন্টু R2। কেন লিখলাম? কারণ R2 এর মধ্য দিয়ে এখানে I2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে R2-র মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই পরিমাণ তড়িৎ প্রবাহ হলো I2। তাহলে আমরা এখান থেকে পাবো I2 সমান সমান V ডিভাইডেড বাই R2। আর কি, আর যদি আমরা R3-র জন্য হিসাব করতে চাই তাহলে এবার R3 এর জন্য যদি হিসাব করি তাহলে এই ক্ষেত্রেও V ইকুয়াল টু প্রবাহ মাত্রা হলো I3, রোধ হলো R3, তার মানে আমরা এখান থেকে পাইতেছি I3 ইকুয়াল টু V ডিভাইডেড বাই R3। তাহলে দেখো R1 এর মধ্যে প্রবাহ I1 সমান V ভাগ R1, R2 এর মধ্যে প্রবাহ I2 সমান V ভাগ R2, আর R3-র মধ্যে প্রবাহ I3 ইকুয়াল টু হলো V ডিভাইডেড বাই R3। তাহলে I1, I2, I3 এই তিনটা বিষয় আমরা বুঝতে পারছি কিনা, I1, I2, I3 এই তিনটি অংশ আমরা বুঝতে পারছি কিনা, তাড়াতাড়ি বলো, I1, I2, I3 অংশ তিনটি আমরা বুঝতে পারলাম কিনা, I1, I2, I3 এই তিনটা অংশ আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছি কিনা, I1, I2, I3 এই অংশটুকু ক্লিয়ার হয়েছে কিনা, এই অংশটুকু ক্লিয়ার হয়েছে কিনা, এই অংশটুকু ক্লিয়ার হয়েছে কিনা, তাড়াতাড়ি বলো। যে I1 বের করতে হবে, তাহলে এই I1 বের করতে হবে বিভব পার্থক্যকে R1 দ্বারা ভাগ, I2 বের করতে হবে বিভব পার্থক্যকে R2 দ্বারা ভাগ, I3 বের করতে হবে বিভব পার্থক্যকে R3 দ্বারা ভাগ। সবাই বুঝতে পারছি? I দ্বারা বোঝানো হয়েছে প্রবাহ, টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, I1 মানে হলো V ভাগ R1, I2 ইকুয়াল টু V ভাগ R2 এবং I3 ইকুয়াল টু হলো V ভাগ R3। I1 V ভাগ R1, I2 V ভাগ R2, I3 হলো V ভাগ R3। আমরা অবশ্যই বুঝতে পারছি। আচ্ছা, এইবার
পরের অংশটা যদি আমরা দেখি যে এই 3টা রোধের পরিবর্তে আমরা একটা রোধ ব্যবহার করব। তাহলে 3টা রোধের পরিবর্তে যদি আমরা এখন একটা রোধ ব্যবহার করি তাহলে চিত্রটা কেমন হবে? আমার সাথে সাথে একটু চিত্রটা আঁকো। যে চিত্রটা হবে সেটা হলো এরকম। তাহলে এখানে R1 R2 R3 ছিল, তাহলে R1 R2 R3 পরিবর্তে এখানে যেটা ছিল সেটা হলো RP। R1 R2 R3 তিনটার পরিবর্তে যেটা আমরা লিখবো সেটা RP। স্যার RP লিখলাম কেন? RP লিখলাম এই কারণে যে প্যারালাল মানে সমান্তরাল। তাহলে এই প্যারালাল থেকে আসছে হলো P, যেমন সিরিজ থেকে আসছিল S, সেরকম প্যারালাল থেকে আসছে হলো P। তাহলে এই 3টা রোধের তুল্য রোধ হলো RP। তো এই অংশটা কি অংশে যুক্ত? সেটা হলো A। ডান দিকে অংশ যে বিন্দুতে যুক্ত সেই বিন্দুটা হলো B। তাহলে বাম প্রান্তের সংযোগ বিন্দু হলো A, ডান প্রান্তের সংযোগ বিন্দু হলো B। এবং এখান থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটা যদি দেখি, এর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেই পরিমাণ তড়িৎ প্রবাহ কত? সেই পরিমাণ তড়িৎ প্রবাহ হলো I। এর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেই পরিমাণ তড়িৎ প্রবাহ হলো I। তাহলে আমরা যদি এখন দেখি যে এইখানে যে বিভব পার্থক্য ছিল সেই বিভব পার্থক্য হলো কত? V। তাহলে এখন এই 3টা রোধের পরিবর্তে এমন একটা রোধ ব্যবহার করব যে রোধ ব্যবহার করলে আমাদের দুই প্রান্তের বিভব পার্থক্য একই থাকবে এবং এই অংশগুলির মধ্য দিয়ে সেম পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে কি হবে? তাহলে দেখো A এবং B এর বিভব পার্থক্য কত? আগে যেমন ছিল বিভব পার্থক্য V, নতুন বিভব পার্থক্য V। প্রবাহ মাত্রা কত? I। তুল্যরোধ কত? RP। তাহলে আমরা এখান থেকে যেটা দেখি সেটা হলো RP এর জন্য যদি আমরা হিসাব করি, তাহলে RPর জন্য যদি দেখি তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য অনুসারে যদি আমরা হিসাব করি I ইকুয়াল টু তাহলে লিখবো V ডিভাইডেড বাই RP। দেখো আমরা সবার শেষ লাইনটা বুঝলাম কিনা? V ইকুয়াল টু I ইন্টু RP, এইটা আমরা বুঝছি কিনা? V ইকুয়াল টু I ইন্টু RP। সবার শেষে অংশ V ইকুয়াল টু I ইন্টু RP বুঝছি কিনা? V ইকুয়াল টু I ইন্টু RP বুঝতে পারছি কিনা? সবাই বুঝছি? আচ্ছা ঠিক আছে, এখন আমরা জাস্ট মানগুলি বসাবো কি দেখো, আমরা এখানে মান বসানোর সময় যেটা দেখলাম সেটা হলো I। তাহলে এখানে I এর পরিবর্তে কি আছে? I এর পরিবর্তে আছে হলো V ডিভাইডেড বাই RP সমান I1 এর পরিবর্তে কি আছে স্যার? I1 এর পরিবর্তে আছে V ভাগ R1। তাহলে এখানে লিখবো V ভাগ R1 প্লাস I2 এর পরিবর্তে কি আছে? I2 এর পরিবর্তে আছে V ভাগ R2 প্লাস I3 এর পরিবর্তে কি আছে? V ভাগ R3। তাহলে আমরা যদি এখান থেকে লিখি তাহলে V ভাগ RP সমান ডান দিক থেকে V কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে? উপরে কিছু নয় মানে 1 হবে, তাহলে 1 ভাগ R1 প্লাস 1 ভাগ R2 প্লাস কি হবে? 1 ভাগ R3। তাহলে উভয় দিক থেকে যদি আমরা V এবং V বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে 1 ভাগ RP সমান 1 ভাগ R1 প্লাস 1 ভাগ R2 প্লাস 1 ভাগ R3। এই হলো আমাদের সমান্তরাল তুল্য রোধ। এই তিনটা হচ্ছে আমাদের 3টা রোধের সমান্তরাল তুল্য রোধ আমরা পেয়ে গেছি। 3টা রোধের সমান্তরাল তুল্য রোধ কত? 1 বাই RP ইকুয়াল টু, তাহলে আমাদের সূত্র হচ্ছে 1 বাই RP ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। দেখো বুঝতে পারছি কিনা? 1 বাই RP সমান 1 ভাগ R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। আমরা সূত্রটা বুঝতে পারছি কি? সূত্রটা বুঝতে পারছি কিনা? সূত্রটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, তাহলে এখন যদি অনেকগুলি রোধ থাকে তাহলে n সংখ্যক রোধ যদি থাকে তাহলে n সংখ্যক রোধ থাকলে আমরা কি লিখব? n সংখ্যক রোধ থাকলে আমরা যেটা লিখব সেটা হলো
1 ভাগ RP সমান 1 ভাগ R1 প্লাস 1 ভাগ R2 প্লাস 1 ভাগ R3 প্লাস ডট ডট কত যাবে, অবশ্য 1 ভাগ Rn পর্যন্ত যাবে। তাহলে 1 বাই RP সমান 1 ভাগ R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস 1 ভাগ Rn পর্যন্ত। দেখো আমরা টোটাল বিষয়টা ক্লিয়ার হইতে পারছি কিনা। এই পর্যন্ত আমরা ক্লিয়ার হলে আমরা এখন ম্যাথে চলে যাব। আমরা এই দুটা সূত্র ক্লিয়ার হয়েছে কিনা, একটা হচ্ছে RS সমান R1 প্লাস R2 প্লাস R3 আর 1 বাই RP সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এই দুটা সূত্র আমরা ক্লিয়ার হয়েছে কিনা, সবাই এই দুটা সূত্র ক্লিয়ার হয়েছে কিনা। শ্রেণীতে সংযোগ, শ্রেণী সমান্তরালের সংযোগ, শ্রেণীতে সংযোগ আর সমান্তরালের সংযোগ, শ্রেণীতে জন্য RS ইকুয়াল টু R1 প্লাস R2 আর সমান্তরালের জন্য 1 বাই RP সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, টোটাল অংশটা 100% ক্লিয়ার হয়েছে কিনা। এখন আমরা ম্যাথ শুরু করব, একদম ম্যাথ। যার যার ক্যালকুলেটর নিয়ে বসে যাও, আমরা কিভাবে দ্রুত গতিতে সমাধান করতে পারি সেই বিষয়টি আমরা খেয়াল করব। আচ্ছা, আমরা ম্যাথে চলে যাই, দেখি ম্যাথে আমরা কি কি সমস্যার সমাধান দেখতে পাইতেছি, দেখি কি অবস্থা আছে। কোশ্চেন বলা হয়েছে যে 5 ওহম, 10 ওহম এবং 15 ওহমের তিনটি রোধ শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে সাজানো আছে। তাহলে তুল্য রোধের অনুপাত কত? তাহলে তিনটি রোধ, আমার সাথে সাথে একটু চিত্র এঁকে ফেলো, চিত্র এঁকে ফেললে ক্লিয়ার হয়ে যাবে। তিনটা রোধ প্রথমে শ্রেণীতে সংযুক্ত করতে হবে, তিনটা রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে, তাড়াতাড়ি লিখে ফেলো। যেমন এখানে R1 এর মান দেওয়া আছে কত, R1 এর মান দেওয়া আছে 5 ওহম, R2 ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা হলো 10 ওহম, আর R3 ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা হলো 15 ওহম, 15 ওহম। তড়িৎ চালক শক্তি মনে করো ভি বা ই যাই বলি না কেন, এর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছিল। সবগুলোর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে। এখন তাহলে বলা হয়েছে যে এইটার তুল্য রোধটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে তুল্য রোধ যদি আমরা এখানে বের করি, তাহলে তুল্য রোধের সূত্র RS সমান সমান কী হবে, RS সমান R1 প্লাস R2 প্লাস কত হবে R3। তাহলে আমরা যদি এখান থেকে এখন দেখি, তাহলে RS সমান সমান দেখো, কারণ শ্রেণীতে সংযুক্ত, শ্রেণী আর অনুক্রমিক একই কথা। তাহলে আমাদের তুল্য রোধের যে মানটা পাওয়া যাবে সেটা হলো, এখানে হলো 5 ওহম প্লাস কত 10 ওহম প্লাস হচ্ছে 15 ওহম। তাহলে আমরা এখান থেকে যেটা দেখব RS সমান সমান তাহলে কত হবে, 15 পাশে 20 আর 10 30 ওহম। তাহলে অনুক্রমিক তুল্যরোধ মানে শ্রেণীতে তুল্যরোধ হলো 30 ওহম। দেখো বুঝছি কিনা, তিনটা রোধকে যখন আমরা সিরিজে সংযুক্ত করতেছি, সিরিজে সংযুক্ত করলে তুল্যরোধের মান হলো 30 ওহম। আমাদের একটা অ্যান্সার শেষ। এখন দেখো এই তিনটা রোধকে আমরা সমান্তরালে সংযুক্ত করব। এই তিনটা রোধকে যদি সমান্তরালে সংযুক্ত করি, তাহলে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে আমাদের কি হবে, মাঝখানে অংশ হচ্ছে R2, উপরের অংশ যখন নিব তখন এই অংশটা হলো, এই হলো আমার সাজানোর সিস্টেম। তিনটা রোধকে উপরে হলো R1 যার মান কত ছিল 5 ওহম, R2 ইকুয়াল টু ছিল কত 10 ওহম এবং R3 ইকুয়াল টু ছিল হচ্ছে 15 ওহম। এর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে ভি আছে, ঠিক আছে। তাহলে এই তিনটা রোধের তুল্য রোধ যখন আমরা বের করব তখন লিখব কি 1 ভাগ RP সমান 1 ভাগ R1 প্লাস 1 ভাগ R2 প্লাস হলো 1 ভাগ R3। তাহলে আমরা যদি এখান থেকে দেখি 1 বাই RP সমান 1 ভাগ R1 এর মান হলো 5 প্লাস 1 ভাগ 10 প্লাস 1 ভাগ 15। তাহলে আমরা যদি এখান থেকে 1 বাই RP লসাগু নিতে চাই, তাহলে দেখো 5, 10 এবং 15-এর মধ্যে লসাগু অবশ্যই কত 30। তো 30কে 5 দ্বারা ভাগ করলে হবে 6,
30কে 10 দ্বারা 3 প্লাস 2, তাহলে 9, 9 আর 11। তার মানে আমরা এখান থেকে যেটা পাইতেছি 1/rp, 1/rp ইকুয়াল টু হচ্ছে উপরে হলো 11 ডিভাইডেড বাই 30, উপরে হলো 11 ডিভাইডেড বাই 30। এখন কোশ্চেন হলো স্যার আমার তো 1/rp চাওয়া হয় নাই, আমাদের চাওয়া হয়েছে rp এর মান। তাহলে আমাদের এটাকে ঘুরাই দিলে rp ইকুয়াল টু তাহলে কত হবে? rp ইকুয়াল টু উপরে হলো 30 নিচে হলো 11, এত হম 30/11। দেখো ঠিক আছে কিনা? 30/11 এই দুটো অংশ ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে rs এর মান হলো 30 আর rp এর মান হলো 30/11। ঠিক আছে, 30/11 আমরা যদি ঠিক এইভাবেই সংযুক্ত করি তাহলে দেখো আমাদের অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে অনুপাতটা যদি আমরা বের করি তাহলে অনুপাতটা তাহলে কীভাবে বের করব? অনুপাত যেটা বের করব সেটা হলো কে আমরা rp দ্বারা ভাগ করব। তাহলে কে যদি rp দ্বারা ভাগ করি তাহলে rs এর মান কত? rs এর মান হলো 30, নিচে কিছু নাই মানে একটা 1 আছে। rp এর মান কত? rp এর মান হলো 30 ডিভাইডেড বাই 11। তাহলে এখানে যদি বলি rs ভাগ rp সমান সমান কত হবে? 30/1 ভাগ গুণ হয়ে গেলে 11 উপরে চলে আসবে, 30 নিচে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো rs ভাগ rp সমান সমান কত হবে? 30 30 কাটা, 11 উপরে 1 নিচে। তার মানে rs অনুপাত rp ইকুয়াল টু 11:1। তার মানে তুল্য রোধের অনুপাত হলো 11:1। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? 11:1 তুল্য রোধ 11:1 ক্লিয়ার হয়েছে কিনা? rs rp এর 11 গুণ, তার মানে তুল্য রোধের অনুপাত হলো 11:1। ক্লিয়ার হয়েছে কিনা? সবাই বুঝছি কিনা? 0.09 rs আমরা আগে রাখছি, rp পরে রাখছি, rs আগে rp পরে। টোটাল ক্লিয়ার হয়েছে কিনা? টোটাল ক্লিয়ার হয়েছে কিনা? টোটাল ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এখন যদি এমন যদি হতো তার মানে এখানে মনে করো বিভব পার্থক্য দেওয়া আছে কত? এখানে মনে করো 6 ভোল্ট বিভব দেওয়া আছে। তাহলে 6 ভোল্ট বিভব থাকলে তাহলে আমরা এখন প্রবাহ বের করতাম কিভাবে? তাহলে এখান থেকে বের করতাম I ইকুয়াল টু উপরে 6 ভোল্ট মানে ডিভাইডেড বাই এই তিনটা তুল্য রোধ হলো rp। তাহলে আমরা এই অংশটা থেকে এখানে বিদ্যুৎ প্রবাহ কত সেটা আমরা বের করতে পারতাম। আবার যদি এখানে দেখতাম যে এই অংশের বিদ্যুৎ প্রবাহ কত, তাহলে I ইকুয়াল টু তড়িৎ চালক শক্তি এখানে যদি 6 ভোল্ট হতো তাহলে এখানে 6 ভোল্ট ডিভাইডেড বাই rs, তাহলে এই সূত্রের সাপেক্ষে আমরা এখান থেকে বর্তনীর প্রবাহ কত সেটা বের করতে পারতাম। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী অঙ্কগুলোতে পাবো এইভাবে। আমাদের যে তুল্য রোধের অনুপাত বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? যে অনেকগুলি রোধ মানে সিরিজে থাকলে সমান্তরাল থাকলে তুল্য রোধ বের করে সেই তুল্য রোধকে আমরা একটাকে আরেকটা দ্বারা ভাগ করব। তাহলে আমরা ভাগের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো যে বড়টা উপরে রাখবো ছোটটা নিচে, তাহলে আমাদের ভাগফলটা 1 থেকে বড় হবে, আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। এই জন্য আমরা এখানে rs অংশটা উপরে দিয়েছি আর rp অংশটা নিচে দিয়েছি। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা দেখি এইবার পরবর্তী একটা কোশ্চেনে চলে যাচ্ছি। বলা হয়েছে দুইটি রোধকে আমরা শ্রেণী এবং সমান্তরালে যুক্ত করব, যেখানে তুল্য রোধের মান হবে 25 এবং 4 ওহম। রোধ দুটির মান নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যে করবে না, যে এখান থেকে এখন চলে যাবে, সে জীবনে চরম একটা লস করবে। যে এই দুটা রোধ যেভাবে আছে ঠিক সেই ভাব থেকে আমরা কিভাবে তুল্য রোধের মান দেওয়া আছে বের করব। আগের অঙ্কটা কি ছিল? পৃথক পৃথক মান দেওয়া ছিল, তুল্য রোধ বের করছি। আগের ঘটনার ঠিক উল্টা ঘটনা এটা। কি সেটা? তুল্য রোধের মানই দেওয়া আছে কিন্তু সিরিজে কত সেটা বের করতে হবে,
প্রত্যেকটা রোধের মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা যদি এখান থেকে একটু দেখি, আমরা যদি একটু দেখি কি আছে, দেখো যে শ্রেণীতে তুল্য রোধ, তার মানে এই অংশটুকুর মান হচ্ছে আর এস এর সমান, আর এই অংশটুকু হচ্ছে আর পির সমান। যে মনোযোগ সহকারে শুনবে না সে জীবনে চরম লস করবে, এই তো বললাম, যে শুনবে না সে চরম লস করবে। ভালো করে খেয়াল রাখি, আর এস এবং আরপি, আর এস এবং আরপি দেওয়া আছে, আমাদের R1 R2 স্পেশালি আলাদা করে বের করতে হবে। তাহলে এখন আমি ধরেই নিচ্ছি যে R2 R1 অপেক্ষা বড়, আমি ধরে নিলাম R2 R1 অপেক্ষা বড়, R2 R1 অপেক্ষা বড় ধরে নিলাম, R1 R2 অপেক্ষা বড় হতে পারে, অসুবিধা নেই, দুটার ক্ষেত্রে একই ঘটনায় দাঁড়াবে। এখন যেটা বলা হয়েছে যে দুইটা রোধ নিয়েছি, একটা রোধ হলো R1 আর একটা রোধ হলো R2, এবং এই দুটা রোধ যখন সিরিজে থাকবে, তাহলে সিরিজে থাকলে সূত্র আমরা কি লিখব, সিরিজে থাকলে লিখব RS সমান সমান R2 প্লাস R1 বা R1 প্লাস R2 লিখব কিনা? অবশ্যই এই দুটা রোধ যখন সিরিজে থাকবে তখন তুল্য রোধ আমরা লিখব RS ইকুয়াল টু R1 প্লাস R2। এবার একটু খেয়াল করো দেখি, RS সমান যদি R2 প্লাস R1 হয় বা R1 প্লাস R2 হয়, তাহলে আমরা এখান থেকে RS এর পরিবর্তে অবশ্যই 25 লিখব, কারণ RS এর মান 25 দেওয়া আছে। তাহলে এখানে লিখব R2 প্লাস R1। তাহলে আমরা যদি এটাকে ঘুরে লিখি, R2 প্লাস R1 ইকুয়াল টু হলো 25, সমীকরণ নাম্বার 1। আমরা বিষয়টা বুঝছি কিনা, আমরা বুঝতে পারছি কিনা? তাহলে R1 এবং R2 এর মান হলো, যখন আমরা হিসাব করব তাহলে R1 এবং R2 এর মান হলো 25, কারণ সিরিজে যুক্ত ছিল। ওকে, এবার যদি আমরা সমান্তরালের বিষয়টা আসি, সমান্তরাল বিষয়টা আসলে কি হবে দেখো, সমান্তরালে যে বিষয়টা আসবে তখন আমরা লিখব 1 ভাগ RP সমান 1 ভাগ R1 প্লাস 1 ভাগ R2। তাহলে দেখো 1 বাই RP সমান, আমরা যদি এখানে একটা লসাগু লিখি, ভালো করে খেয়াল করবা, লসাগু যদি খেয়াল করি তাহলে R1 এবং R2 এর লসাগু কত হবে, R1 ইন্টু R2। ভালো করে খেয়াল করি কিন্তু যে R1 এবং R2 এর লসাগু অবশ্যই R1 R2 হবে গুণফল। এখন R1 R2কে যদি R1 দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকবে হলো R2, আর R1 R2কে যদি R2 দ্বারা ভাগ করি তাহলে এখানে যেটা থাকবে সেটা হলো R1। তাহলে কি বলতেছিলাম, R1 R2কে R1 দ্বারা ভাগ করলে উপরে থাকবে R2, R1 R2কে R2 দ্বারা ভাগ করলে উপরে থাকবে হলো R1। এবার দেখো আমরা একটু মান বসানোর চেষ্টা করতেছি। স্যার কীরকম মান বসাবো, এই যে আরপি এর মান এখানে বলে দিয়েছিলাম 4 ওহম, আরপি এর মান বলে দেওয়া ছিল, আরপি এর মান বলে দেওয়া ছিল 4 ওহম। তাহলে এই যে আরপির পরিবর্তে বসাচ্ছি 4, আরপি এর পরিবর্তে বসালাম 4, ভালো করে খেয়াল করবা, আরপি এর পরিবর্তে বসাবো 4, আর R2 প্লাস R1 দেখো তো কত আছে, R2 প্লাস R1 ইকুয়াল টু 25। তাহলে এখানে লিখলাম 25, নিচে কত হবে, নিচে হলো R1 ইন্টু R2। আমরা দুটা মান কিন্তু এখানে বসাইছি, ভালো করে খেয়াল করবা, আরপির মান 1 বাই আরপি নয়, কিন্তু শুধু আরপির মান বসাইছি 4, আর এই 1 নম্বর সমীকরণ থেকে R2 প্লাস R1 এর মান বসাইছি হলো 25। তাহলে আমরা যদি এটাকে এখন ক্রস গুণন করে দেই তাহলে R1 ইন্টু R2 ইকুয়াল টু হলো 4 25 100, এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা স্পষ্টভাবে বুঝছি কিনা, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা স্পষ্টভাবে বুঝলাম কিনা, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা স্পষ্ট বুঝছি। আচ্ছা, তাহলে এইবার যদি আমরা এখন একটা মহাসূত্র ব্যবহার করব, যে সূত্রটা তোমরা জানো, যে সূত্রটা তোমরা জানো, কি সূত্র, ভালো করে খেয়াল করবা, যে সূত্রটি তোমরা জানো সেটা হলো যে R2 মাইনাস R1 তার উপরে হোল স্কোয়ার সমান R2 প্লাস R1 তারপর হোল স্কোয়ার মাইনাস 4 R2 R1। এই সূত্রটা তোমরা অবশ্যই জানো, অনুসিদ্ধান্ত একটা সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার সমান
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অবশ্যই তোমরা এই সূত্রটা জানো, এই সূত্রটা না জানলে তোমরা ম্যাথ কখনোই করো নাই বলবো, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন এখান থেকে, এখন প্রশ্ন হলো স্যার R1 মাইনাস R2 লিখলাম কেন? এই যে R2 R1 থেকে বড় ধরে নিয়েছিলাম, যেহেতু R2 R1 থেকে বড় ধরছি এই জন্য R2 মাইনাস R1 তারপরে স্কোয়ার লিখছি। এইবার আমরা তাহলে এখানে দেখবো R2 মাইনাস R1 তার উপরে স্কোয়ার সমান, এই যে দেখো R2 প্লাস R1 এর মান আমাদের আছে না? কত আছে স্যার? R2 প্লাস R1 এর মান আছে 25, তাহলে এখানে লিখবো 25 তার উপরে স্কোয়ার বিয়োগ 4 ইন্টু R2 R1 এর মান যেটা দেওয়া আছে সেটা হলো 100। তাহলে আমরা যদি এখান থেকে দেখি R2 মাইনাস R1 তারপরে স্কোয়ার সমান, তাহলে এখানে দেখো R2 প্লাস R1 এর মান হলো 25, তাহলে R2 প্লাস R1 এর মান 25 তারপর স্কোয়ার, তাহলে 25 25 অবশ্যই 625 বিয়োগ 4 গুণ 400। তাহলে এবার খেয়াল করি দেখো R2 মাইনাস R1 ইকুয়াল টু কত? 225। এবার যদি আমরা দেখি তাহলে R2 মাইনাস R1 তারপরে স্কোয়ার সমান সমান, এখানে যদি 15 লিখি তারপর স্কোয়ার হয়, কারণ 15 15 225। তাহলে আমরা যদি এখান থেকে উভয় দিকে বর্গমূল করি তাহলে R2 মাইনাস R1 ইকুয়াল টু হলো 15। এটা হলো অবশ্যই 3 নম্বর সমীকরণ। তাহলে 1 2 এবং 3 নম্বর সমীকরণ আমরা ক্লিয়ার হইতে পারছি কিনা? তাহলে 1 2 এবং আমি এখানে যে সূত্রটা ব্যবহার করছি সেই সূত্রটা খেয়াল রাখতে হবে। সূত্রটা হলো এইটা। কি সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা আমরা ব্যবহার করছি। এইবার খেয়াল রাখি, এইবার দেখো, এইবার যখন আমরা হিসাব করতে চাইবো, এইবার দেখো আমরা দুটো সমীকরণ পেয়ে গেছি। একটা R2 প্লাস R1 ছিল হচ্ছে 25, তাহলে আমরা যদি এখন এখানে এইভাবে একটু সাজাই যে R2 প্লাস R1 ইকুয়াল টু ছিল 25 আর R2 মাইনাস R1 ইকুয়াল টু ছিল স্যার 15। তাহলে এই দুটা সমীকরণ যদি আমরা এখন যোগ করি, এই দুটা সমীকরণ যদি যোগ করি তাহলে দেখো R1 আর কেটে যাবে, তাহলে 2R2 ইকুয়াল টু হলো 40। তাহলে R2 স্যার 20। এই যে দেখো একটা রোধের মান আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে একটা রোধের মান যদি আমরা এখন পেয়ে যাই তাহলে এখন অবশিষ্ট অংশটা কত হবে? তাহলে অবশিষ্ট অংশটা আমরা এখান থেকে পেয়ে যাব কত? R1 সমান এখানে হলো 25 20, তাই না? তাহলে এটা পাইলাম হচ্ছে কত? পাইলাম হলো 20। এই সমীকরণ মান হলো 20 ওহম পাইছি। 40 ভাগ 2 20 ছিল, এখন এখানে 25 ছিল, তাহলে R1 সমান 25 বিয়োগ 20, 25 বিয়োগ 20। তাহলে আমরা এখান থেকে R1 ইকুয়াল টু পাবো হলো 5 ওহম। তাহলে আমাদের এখান থেকে দুইটা মান, সেটা হলো R1 ইকুয়াল টু হলো 5 ওহম আর R2 ইকুয়াল টু হলো 20 ওহম। দেখো আমরা একদম টোটাল বিষয়টা 100% বুঝতে পারছি কিনা? টোটাল বিষয়টা 100% বুঝতে পারছি কিনা? কারো বিন্দু মাত্র কোনো কনফিউশন আছে কিনা? দেখো গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? টোটাল বিষয়টা আমরা বুঝতে পারছি কিনা? কারো কোনো সমস্যা আছে কিনা? তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি। এইবার পরবর্তী কোশ্চেনটাতে চলে যাই। পরবর্তী কোশ্চেন কি আছে? যে 5 ওহম এবং 10 ওহমের দুইটি রোধ শ্রেণীতে যুক্ত করে 0.5 ভোল্ট, আমরা যেভাবে বলতেছে সেই অনুসারে সংযুক্ত করি। আমরা একটু চিত্রটা আঁকি। তাহলে দেখো 5 ওহম
যখনই কোনো এরকম কথা বলবে তখনই আমরা সরাসরি চিত্র এঁকে ফেলবো। 5 ওহম, তার মানে এখানে R1 এর মান বলা হয়েছিল 5 ওহম। R2 ইকুয়াল টু যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে 10 ওহম। এই দুটা রোধ আমাকে শ্রেণীতে যুক্ত করতে বলছে, ভালো করে খেয়াল করবা কিন্তু। R1 5 ওহম এবং R2 10 ওহম রোধ শ্রেণীতে যুক্ত। আচ্ছা, এইবার কি করা হয়েছে, এর সাথে একটা তড়িৎচালক শক্তি যুক্ত করা হয়েছে। তড়িৎচালক শক্তি হলো 6 ভোল্ট, এটা হলো ই, এর মান হলো 6 ভোল্ট। আর কি করা হয়েছে, যে অভ্যন্তরীণ রোধ একটা যুক্ত করা হয়েছে স্মল আর, যার মান হলো 0.5 ওহম। দেখো আমরা এই চিত্রটা ক্লিয়ার হয়েছে কিনা, যেভাবে বলা হয়েছিল সেই অনুসারে আমরা এখানে মান পেয়েছে কিনা, যেভাবে বলা হয়েছে ঠিক সেই অনুসারে পাইছে কিনা। তড়িৎ চালক শক্তি এর মান হলো 6 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ হলো 0.5, আর এই অংশের বিভব পার্থক্য রোধ হলো R1, এটা হলো R2। তো এইখান থেকে আমরা যদি এখন দেখি যে এই দুটার রোধের তুল্য রোধ যদি আরেকটা বর্তনী আমি এখান থেকে অঙ্কন করার চেষ্টা করি, তাহলে এইটার তুল্য রোধ এইভাবে আমরা হিসাব করব। দেখো এই দুটা রোধ মিলে আমি একটা রোধ বানায় ফেললাম, তাহলে R1 এবং R2 মিলে যদি একটা রোধ বানায় ফেলি, সেই রোধের মান হবে RS ইকুয়াল টু কত, এখানে 10 আর 5 এখানে হলো 15 ওহম। তড়িৎচালক শক্তির মান হলো ই ইকুয়াল টু হলো 6 ভোল্ট, আর এর মান হলো 0.5 ওহম। তো এইবার খেয়াল রাখি যে এই বর্তনীটার তড়িৎ প্রবাহ কত সেটা যদি আমরা দেখি, তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ কত, তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ যদি বের করতে চাই, তাহলে I সমান সমান এখানে হবে ই, নিচে হবে এই দুটা তুল্য রোধ ছিল RS প্লাস অভ্যন্তরীণ রোধ ছিল স্মল আর। আমরা এই সূত্রটা পড়ছি, তাহলে I ইকুয়াল টু উপরে হলো ই, নিচে হলো RS প্লাস স্মল আর। আবার বলতেছি I সমান উপরে হলো ই, নিচে হলো RS প্লাস স্মল আর। যদি আমরা এখান থেকে এখন মান বসানোর চেষ্টা করি, তাহলে ES এর মান অবশ্যই স্যার 6 ভোল্ট, RS এর মান হলো 15 ওহম প্লাস স্মল আর এর মান হলো 0.5 ওহম। তাহলে আমরা এখানে বর্তনীর তুল্য রোধ এর সাপেক্ষে প্রবাহ কত সেটা বের করব, প্রবাহের মান কত সেটা বের করব। প্রবাহ কত আসবে, উপরে হলো 6, নিচে হলো 15 প্লাস 0.5, 0.387096। দেখো ঠিক আছে কিনা, 387096, 0.387096 এত অ্যাম্পিয়ার মোটামুটি। দেখো 0.387096 এই অ্যাম্পিয়ার আমরা পাইতেছি। এটা হলো বর্তনীর তড়িৎ প্রবাহ, যেটা আমরা এখান থেকে পাইতেছি। I পরিমাণ তড়িৎ প্রবাহ, I পরিমাণ তড়িৎ প্রবাহ এর মধ্যে দিয়ে যাচ্ছে, এটা হলো I। এখন এখানে যেটা করতে বলছে সেটা হলো যে প্রতিটি রোধের দুই প্রান্তে বিভব পার্থক্যের সমষ্টি। দেখো কোশ্চেনটা কি বলা হয়েছে, প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমষ্টি কত, প্রতিটি রোধ। তাহলে আমরা যদি এখন স্যার হিসাব করি, এখানে আমাদের রোধ কি কি আছে, তাহলে এখানে যে রোধ আছে সেই রোধটা হলো একটা V1, এখানে যে রোধ আছে সেই রোধের মানটা হলো V2, আর এইখানে যে রোধ আছে সেই রোধটা হলো V3। তাহলে আমাদের এখানে তিনটা রোধ আছে স্যার। যেহেতু তিনটা রোধ আছে তাহলে তিনটা বিভব পার্থক্য থাকবে। R1 এর দুই প্রান্তে বিভব পার্থক্য এটা, R2 এর দুই প্রান্তে বিভব পার্থক্য এটা, আর এই যে স্মল আর আছে স্মল আর এর দুই প্রান্তে বিভব পার্থক্য এটা। তাহলে এই তিনটা বিভব পার্থক্য স্যার আমরা এখন বের করব। তাহলে আমরা যদি V1 বের করি, তাহলে V1 ইকুয়াল টু I ইন্টু R1। ভালো করে খেয়াল করি, V1 সমান হলো I ইন্টু R1। তাহলে এই আইটা অবশ্যই এই R1 এর মধ্যে দিয়ে যাচ্ছিল। তাহলে I এর মান আমরা কত লিখবো, I এর মান লিখবো 0.387096 এর সাথে
R1 গুণ করব, যেই R1 এর মান হলো 5 এত ভোল্ট। তাহলে আমরা এখান থেকে V1 ইকুয়াল টু কত পাইতেছি সেটা যদি বের করি, তাড়াতাড়ি আমার সাথে সাথে একটু বের করো, যে 0.387096 এর সাথে গুণ করতে হবে 5, 1.93548 এত ভোল্ট। এটা হলো আমরা R1 এর জন্য পেলাম, R1 এর জন্য। এখন যদি আমরা R2 এর জন্য বের করতে চাই, তাহলে স্যার R2 এর জন্য কত হবে? R2 এর জন্য তাহলে বিভব হলো V2, প্রবাহ হলো I ইন্টু R2। তাহলে I এর মান হলো 0.387096 ইন্টু R2 এর মান হলো 10 এত ভোল্ট। তাহলে আমরা এখান থেকে পাবো 3.87096 এত ভোল্ট। তাহলে আমরা এটা পাইলাম হচ্ছে R2 এর জন্য। বাকি থাকলো কি স্যার? বাকি থাকলো স্মল r। তাহলে এখন যদি আমরা স্মল r এর জন্য বের করতে চাই, তাহলে স্মল r এর জন্য যদি বের করি, তাহলে স্মল r এর জন্য যদি হিসাব করি, তাহলে V3 সমান সমান কি হবে? V3 সমান I ইন্টু স্মল r। তাহলে I এর মান হলো 0.387096 ইন্টু স্মল r এর মান 0.5 এত ভোল্ট। তাহলে আমরা এখান থেকে কত পাইতেছি? 0.387096 গুণন 0.5, তাহলে মান আসে 0.193548 এত ভোল্ট। এখন বলতেছে এই তিনটা বিভব পার্থক্য আমাদের সমষ্টি করতে বলা হয়েছে। তাহলে তিনটার বিভব পার্থক্য সমষ্টি যদি করি, তাহলে V1 প্লাস V2 প্লাস V3, তাহলে V1 প্লাস V2 ইকুয়াল টু V3 যদি দেখি, তাহলে এখানে বলো V1 এর মান কত হবে? 1.93548 যোগ 3.87096 এর সাথে যোগ হবে 0.193548। আমরা যদি যোগ করি তাহলে কত হবে দেখো? 3.87096 এর সাথে যোগ হবে 1.93548, মানটা আসে হলো 5.9988 এত ভোল্ট। তার মানে দেখো আমি এতগুলা মান নিলাম, তারপরেও পূর্ণাঙ্গ একটা মান আসলো না, 5.999988। তার মানে মোটামুটি প্রায় আমাদের ওই যে 6 ভোল্টের সমান আর কি, 6 ভোল্টের সমান। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত এই অঙ্কটাতে যেটা বোঝাতে চাইছিলাম সেটা হলো, অনেকগুলি মান নেওয়ার পরে দেখা গেল 5.999, তাহলে 5.999 মানে অবশ্যই 6 ভোল্টের সমান। তার মানে যে কথাটার অর্থ সেটা হচ্ছে, অনেকগুলি রোধকে যখন আমরা সিরিজে নেব, তখন সবগুলি রোধের বিভব পার্থক্যের সমষ্টি অবশ্যই তড়িৎচালক শক্তির সমান। সবগুলি রোধের বিভব পার্থক্য আলাদা আলাদাভাবে বের করব, আলাদা আলাদাভাবে বের করে যে বিভব পার্থক্য পাবো, সেই বিভব পার্থক্য হলো সবগুলি যোগ করলে যোগফলটা হলো মোট তড়িৎচালক শক্তির সমান। দেখো টোটাল বিষয় ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমরা এখান থেকে V1 বের করেছি, তারপরে আমরা এখান থেকে V2 এর মান কত সেটা বের করছি, আমরা এখান থেকে V3 এর মান কত সেটা বের করছি। তাহলে V1, V2 এবং V3 এই তিনটা আলাদা আলাদাভাবে যোগ করে যে যোগফলটা পাইলাম, হিসাব করে যেটা দেখা গেল, সেই যোগফলটা হলো মোট যে তড়িৎচালক শক্তি ব্যবহার করা হয়েছিল। মোট তড়িৎচালক শক্তি স্যার কত ব্যবহার করা হয়েছিল? মোট তড়িৎচালক শক্তি হলো 6 ভোল্ট ব্যবহার করা হয়েছিল। তাহলে সবগুলি বিভব পার্থক্য যোগ করে যোগফলটা হলো তড়িৎচালক শক্তির সমান। আমরা কিন্তু যখন সিরিজ বর্তনী ব্যবহার করছিলাম সেইটাই বলছিলাম, সবগুলি সমান্তরাল সিরিজে যুক্ত থাকলে যে তুল্যরোধের মান হবে সেই মানটা হচ্ছে যে তড়িৎচালক শক্তির সমষ্টির সমান। এটা গেল। এবার পরের একটা কোশ্চেন বলতেছি, দেখো 3, 4 এবং 5 ওহম রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। ভালো করে খেয়াল করি,
আমার সাথে সাথে চিত্র আঁকো সবাই, আমার সাথে সাথে চিত্র আঁকো। এটা হলো এ, এটা হলো বি, তিনটা রোধ ছিল। ভালো করে খেয়াল করবা, কিন্তু আমার সাথে সাথে চিত্র আঁকলে অবশ্যই কঠিন মনে হয়, একটু বলো তো কঠিন মনে হয় কিনা, যে ম্যাথগুলি করাইতেছি সেই ম্যাথগুলি কি কঠিন মনে হচ্ছে কিনা, সহজেই বুঝতে পারছো কিনা, একটু তাড়াতাড়ি বলো তো দেখি কে কে বলতে পারে কঠিন মনে হয়েছে কিনা। কার কার কঠিন হয়েছে একটু হাত উঠাও, কার কার কঠিন মনে হয়েছে একটু হাত উঠাও। কার কার কঠিন মনে হয়েছে হাত উঠাও দেখি। সবার কাছে ইজি? সবার সবার এখনো সবাই বলে নাই, তার মানে অনেকের কাছে এখন পর্যন্ত কঠিন হয়ে রয়েছে। অন্তর আছে নাকি? অন্তর, অন্তর আছে? আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি। তাহলে এবার আমরা পরবর্তী অংশটা সাজাচ্ছি। আচ্ছা এইবার আসো, তাহলে আমাদের এখানে তিনটা রোধ বলা হয়েছিল, তিনটা রোধ কি কি দেখো, তিনটা রোধ, একটা হলো R1, মাঝখানে হলো R2, এখানে হলো R3, R1 R2 এবং R3, R1 R2 এবং R3, R1 R2 R3। তাহলে R1 R2 R3 যদি বলি, তাহলে R1 এর মান হলো 3 ওহম, R1 এর মান হলো 3 ওহম, R2 ইকুয়াল টু হচ্ছে 4 ওহম, R3 ইকুয়াল টু হলো 5 ওহম। R1 R2 R3, R1 R2 R3 তিনটাই হলো আমরা সমান্তরালে যুক্ত করছি। আর তড়িৎচালক শক্তির মান, তড়িৎচালক শক্তি E ইকুয়াল টু হলো কত? 1.5 ভোল্ট। আর অভ্যন্তরীণ রোধ R ইকুয়াল টু হলো 0.5 ওহম। আচ্ছা আচ্ছা, আমরা ক্লাসে ফিরে আসি। কথাবার্তা একটু বেশি হয়ে যাইতেছে, কি কথা শোনা যায় না? আচ্ছা তাহলে এখন দেখো আমরা কি করব, এই তিনটার তুল্য রোধ বের করব। তাহলে উপরের তিনটার যেহেতু রোধ সমান্তরালে আছে, সমান্তরালের জন্য তুল্য রোধ বের করব। তো সমান্তরালের জন্য তুল্য রোধ যে সূত্র ব্যবহার হবে সেটা হলো কি 1/RP সমান কি হবে, 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে আমরা যদি এখান থেকে দেখি 1/RP সমান আমরা লেখো কি কি নিব, 3 4 আর 5, তাই না? এখানে হলো 3 যোগ 1/4 প্লাস 1/5। তাহলে 1/RP সমান যদি বলি, তাহলে 3 4 5, 3 4 5-এর লসাগু অবশ্যই কত হবে? অবশ্যই হবে 60। তাহলে 60-কে 3 দ্বারা ভাগ করলে 20, 60 ভাগ 4 15, 60 ভাগ 5 হলো 12। তাহলে আমরা যদি এখান থেকে RP সমান নিতে চাই, উপরে হলো 60 ডিভাইডেড বাই নিচের মান কত হয় দেখো তো, এটার মান হয় হলো 20 যোগ 15 যোগ 12, তাহলে 47 এত ওহম। তার মানে আমরা যদি দেখি 60 ভাগ 47,
তাহলে আরপি ইকুয়াল টু কত হবে 60/47 1.27 6595 এত অ্যাম্পিয়ার। এটা হলো বর্তনীর তুল্য রোধ। আমরা যদি বর্তনীর তুল্য রোধটা আমরা এখান থেকে দেখতেছি, বর্তনীর তুল্য রোধ যেটা আসে সেটা হলো, আচ্ছা আমরা 1.276595 দেখো আমরা মান পাইছি কিনা। আচ্ছা এখন এখন যে কাজটা করতে হবে, তার মানে কি হলো, দেখো এই তিনটা রোধের পরিবর্তে আমরা একটা রোধ ব্যবহার করতেছি, এই তিনটা রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করছি, সেই রোধটাই হলো আরপি। তড়িৎচালক শক্তি ই, অভ্যন্তরীণ রোধ হলো আর। তড়িৎচালক শক্তি ই এর মান হলো 1.5 ভোল্ট আর অভ্যন্তরীণ রোধ হলো 0.5 ওহম। দেখো আমরা বুঝতে পারছি সম্ভবত, তাই না? বুঝতে পারছি তো? আচ্ছা এখন আমরা বর্তনীর প্রবাহটা কত সেটা বের করব। দেখো বর্তনীর প্রবাহ কত, তাহলে আমরা যদি এখান থেকে বর্তনীর প্রবাহটা বের করতে চাই, তাহলে বর্তনীর প্রবাহ আই সমান কি হবে, আই সমান সমান হবে ই, নিচে হলো আর পি প্লাস স্মল আর। তাহলে আমরা যদি এখানে মান বসাই, দেখো তো ই এর মান হলো 1.5, আরপির মান হলো 1.2765 আর কত 1.276595, তার সাথে যোগ করব কত, যার সাথে যোগ করব হলো 0.5। তাহলে আমরা বর্তনীর তড়িৎ প্রবাহ কত পাচ্ছি সেটা যদি লিখি, তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ কত হচ্ছে, এখানে উপরে হলো 1.5 ভাগ নিচে হলো 1.276595 যোগ 0.5, 0.8443, 0.84431, 0.84431 এত অ্যাম্পিয়ার, 0.84431 অ্যাম্পিয়ার, 0.84431 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন বলতেছে কি প্রত্যেক রোধের মধ্য দিয়ে প্রবাহ কত সেটা বের করতে হবে। তাহলে প্রত্যেক রোধের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ বের করতে চাই, একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে। দেখো একটা বিষয় খেয়াল রাখতে হবে, মনোযোগ সহকারে বিষয়টা বলি, সেটা হলো এই অংশটা করতে গেলে, তাহলে যেমন এখানে আমি এ সংযুক্ত রাখছিলাম, এ এখানে হলো বি, তাহলে এই কাজের ক্ষেত্রে বা এরকম ক্ষেত্রে অবশ্যই এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য কত সেটা বের করে নিতে হবে। এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য কত সেটা আগে বের করে নিতে হবে। এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য কত সেটা বের করে নিতে হবে। তাহলে এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য, দেখো এ আর বি এর মাঝে তিনটা রোধ আছে, আর এই তিনটার তুল্য রোধ কিন্তু আরপি। তাহলে এই তিনটা রোধের তুল্য রোধ হলো আরপি, আর এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য ভি এ বি, মানে ভি যদি বলি, তাহলে ভি সমান কি হবে, ভি সমান হবে আই ইন্টু আরপি। তাহলে আমরা যদি এখান থেকে বলি ভি সমান আয়ের মান কত 0.84431 ইন্টু আরপি, আরপির মান কত 1.27 তাহলে আমরা এখান থেকে ভি এর মান কত সেটা বের করব। এখানে যদি ভি এর মান বের করি তাহলে 0.84431 তার সাথে গুণ করব 1.276595, বিভব পার্থক্যের মান আছে 1.07784 এত ভোল্ট, 1.07784। ঠিক আছে, তাহলে আমরা এই 1.07784 একটু বেশি মান নিচ্ছি যাতে আমাদের অ্যাকুরেট মানটা পাই। এখন দেখো এই বিভব পার্থক্য ভালো করে খেয়াল করবা, কিন্তু এই বিভব পার্থক্যকে আমরা যদি উপরে R1 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখান থেকে পাবো I1,
R2 দ্বারা যদি ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হলো I2, আর R3 কে দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হলো I3। তাহলে এই যে বিভব পার্থক্য মানে এ বি অংশের বিভব পার্থক্য, তাহলে এ বির বিভব পার্থক্যকে R1 দ্বারা ভাগ করলে I1 পাবো, এই বিভব পার্থক্যকে R2 দ্বারা ভাগ করলে I2 পাবো, আর এই বিভব পার্থক্যকে R3 দ্বারা ভাগ করলে আমরা I3 পরিমাণ কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে I1 সমান যদি বলি তাহলে I1 সমান হবে V ডিভাইডেড বাই R1। I1 সমান হবে V ডিভাইডেড বাই R1। তাহলে V এর মান কত? V এর মান হলো 1.07784। এটাকে R1 দ্বারা ভাগ করব, R1 এর মান হলো 3। এবার কত হয়েছে সেটা বলো তাড়াতাড়ি, মানটা একটু ক্যালকুলেশন করে আমাকে বলো। 1.07784 ভাগ 3, 0.3535928 এত অ্যাম্পিয়ার, এটা পাইলাম 0.35। এবার যদি বলি I2 সমান তাহলে কত হবে? I2 সমান হলো V ভাগ R2। তাহলে V এর মান হলো 1.07784, তাকে আমরা R2 এর মান হলো 4 দ্বারা ভাগ করব। একইভাবে যদি আমরা I3 পেতে চাই, I3 তাহলে কি হবে? V ডিভাইডেড বাই R3। তাহলে 1.07784 ডিভাইডেড বাই এর মান হলো 5। আমরা ভাগফলগুলো একটু বসাচ্ছি, কত হয় দেখি। ভাগফলগুলো একটু নিয়ে নেই। 1.07784 ভাগ কত? 4, 0.26946 এত অ্যাম্পিয়ার। এবং সর্বশেষ যদি আমরা দেখি যে 1.07784 ভাগ হলো 5, তাহলে 0.215568। তাহলে আমরা তিনটা প্রবাহ পাইছি। দেখো, উপরে পাইছি I1, মাঝখানে অংশ I2, এই পাশের অংশ পাইছি I3। তাহলে উপরে I1, I2, I3, এখন এই তিনটা মান যোগ করে দেখো তো মোট প্রবাহের সমান হয় কিনা। তাহলে আমরা এটার সাথে যোগ করব 0.26946 যোগ 0.35928, দেখো 0.84431 এই অংশের মানই আসতেছে। তাহলে এই তিনটা অংশ, এখানে যে তিনটা প্রবাহ পাইলাম, এই তিনটা প্রবাহ যদি আমরা যোগ করি, এই তিনটা প্রবাহ যদি যোগ করি, এখান থেকে শুরু করে এই তিনটা প্রবাহ যদি যোগ করি, এই তিনটা প্রবাহ যোগ করলে যোগফলটা কত আসে? এই তিনটা প্রবাহ যোগ করলে যে যোগফলটা আসবে, সেই যোগফলটা কত আসবে? দেখো, সেই যোগফলটা যে তিনটা যোগ করি, তাহলে যোগফলের যেটা আসবে 0.84431 এত অ্যাম্পিয়ার। তার মানে যতগুলি শাখা হয়েছে সবগুলি শাখার আলাদা আলাদা যে প্রবাহ, সেই প্রবাহগুলা যোগ করলে যে যোগফলটা হবে, সেই যোগফলটা হলো মোট যে তড়িৎ প্রবাহ তার সমান। আমরা বিষয়টা ক্লিয়ার করতে পারছি কিনা বা ক্লিয়ার হয়েছে কিনা? তার মানে যদি আলাদা আলাদা প্রবাহগুলা যোগ করি, যোগফলটা মোট প্রবাহের সমান হয়, তাহলে 100% বুঝবা অঙ্কটা কারেক্ট হয়েছে। এবং এটাই তোমাদের বের করতে বলবে যে প্রতিটি রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের সমষ্টি মোট তড়িৎ প্রবাহের সমান। অভ্যন্তরীণ রোধটা তো মূল বর্তনীর সাথে যুক্ত। অভ্যন্তরীণ রোধ যেহেতু মূল বর্তনীর সাথে যুক্ত, যার কারণে অভ্যন্তরীণ রোধেরটা আর বের করার কোনো দরকার নাই। কারণ অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে যে প্রবাহটা যায় সেটা হলো মূল প্রবাহটাই যায়। অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে মূল প্রবাহ যায়, যার কারণে এর মধ্য দিয়ে অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে যে প্রবাহটা যাবে সেটা হলো মূল প্রবাহ যাবে, যার কারণে এটার কোনো সমস্যা নাই।
ভি আলাদা করে বের করলাম এই কারণে যে এখানে অভ্যন্তরীণ রোধ আছে, কারণ অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে কিছু পরিমাণ ভোল্টেজ অপচয় হয়ে যাবে। যেহেতু অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে কিছু পরিমাণ ভোল্টেজ অপচয় হয়ে যাবে, যার কারণে বাহিরের ভোল্টেজটা কত সেটা আমাদের বের করার দরকার হয়েছে। আর এই বাইরের ভোল্টেজের থেকে আমরা আলাদা আলাদা তড়িৎ প্রবাহের মান কত সেটা আমরা বের করব। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক করে শেষ করব। দেখো এই অঙ্কটা আমাদের শেষ অঙ্ক, এটা একটু মনোযোগ সহকারে খেয়াল করি। এই অঙ্কটা একটু খেয়াল করি, মনোযোগ সহকারে একটু খেয়াল করি, এটাই আমাদের লাস্ট অঙ্ক আজকের। বলা হয়েছে, সবাই একটু মনোযোগ সহকারে শুরু করি, আর 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো, অসুবিধা নাই। ঠিক আছে, জাস্ট 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। দুটি তারের রোধ 3 ওহম এবং 6 ওহম। দুটি তারের রোধ কত? 3 ওহম আর 6 ওহম, এই দুটো সমান্তরালে যুক্ত। তাহলে এখানে যেভাবে বলা হয়েছে সেই অনুসারে আমি চিত্রটা আঁকলাম। একটা হলো 3 ওহম আর একটা হলো 6 ওহম, এই দুটা সমান্তরালে যুক্ত। ঠিক আছে, তারপরে বলা হয়েছে 2 ওহম রোধের আরেকটির সাথে সিরিজে যুক্ত। তাহলে এখান থেকে 2 ওহম আরেকটা সিরিজে যুক্ত করে 6 ভোল্টের সাথে যুক্ত করা হচ্ছে। এই বর্তনীটা এখন টোটালটা 6 ভোল্টের সাথে সংযুক্ত করা হলো, এই কথা আমাদের বলা হয়েছে। দেখো আমাদের যে কথাটা বলা হয়েছে সেটা এইটা, যে 3 ওহম এবং 6 ওহমের দুটি রোধ, 6 ওহম এবং 3 ওহম এবং 6 ওহমের দুটি রোধ সমান্তরালভাবে যুক্ত করে এর সাথে 2 ওহমের আর একটা রোধ সিরিজে যুক্ত করা হবে এবং সামগ্রিক বর্তনীটাকে একটা 6 ভোল্টের সাথে যুক্ত করব। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে দেখি তাহলে এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন দেখো এখান থেকে যদি আমরা দেখি তাহলে এই দুটা রোধ আছে হলো সমান্তরালে, আর এখানে যেটা আছে সেটা হলো সিরিজে। তাহলে আমরা এই দুটা সমান্তরাল যদি বের করি, এই দুটা অংশ যদি আমরা বের করতে চাই তাহলে এখানে কি হবে দেখো, এখান থেকে আমরা যদি বের করতে চাই, এই দুটার তুল্য রোধ হলো আরপি, আর এখানের তুল্য রোধ হলো, মনে করো এটা R1 ছিল, এটা R2 ছিল, এটা হলো R3 ছিল, R1 R2 আর R3। তাহলে R1 এবং R2 মিলে এখানে আরপি পেয়ে গেলাম, R3 এখানে থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে R1 এবং R2 সমান্তরালে আছে। তাহলে আমরা যদি এখান থেকে তুল্য রোধ লিখি তাহলে 1/RP সমান সমান কি হবে, 1/R1 প্লাস 1/R2। তাহলে আমরা যদি এখান থেকে দেখি তাহলে 1/RP সমান সমান 1/R1 এর মান হলো 3 ওহম যোগ 1/R2 এর মান হলো 6 ওহম। তাহলে 1/RP সমান সমান এখানে হলো 6 ওহম লসাগু, 6/3 2 প্লাস 1। তাহলে আমরা এখান থেকে আরপি ইকুয়াল টু যেটা পাবো, অবশ্যই এটাকে উল্টায় দেব। তাহলে উপরে হবে 6 ওহম, নিচে হবে 2 3 ইকুয়াল টু হলো 2 ওহম। তাহলে আরপির মান পেয়ে গেলাম 2 ওহম। তাহলে আরপির মান হচ্ছে 2 ওহম, আর R3 ইকুয়াল টু হইতেছে 2 ওহম। তাহলে দেখো আরপি এবং R3 অবশ্যই সিরিজে যুক্ত, আরপি এবং R3 সিরিজে যুক্ত। তার মানে এই দুটা মিলে যদি আমরা একটা রোধ বানাই, এই দুটা মিলে যদি একটা রোধ বানাই তাহলে এই দুটা রোধ তখন হয়ে যাবে RS, আর তড়িৎ চালক শক্তি এখানে 6 ভোল্ট। তাহলে আমরা যদি এখান থেকে বলি তাহলে RS সমান সমান তাহলে কি হবে স্যার, RS এর মধ্যে দুইটা রোধ আছে, কি কি, একটা এখানে আছে আরপি, এখানে আছে R3। তাহলে এখানে হলো আরপি প্লাস R3। তাহলে আমরা যদি এখান থেকে RS সমান সমান লিখি, আরপির মান হলো 2 ওহম প্লাস R3 এর মান, আরপি ইকুয়াল টু 2 ওহম, R3 এর মানও হলো 2 ওহম। আরে বাবা, তাহলে এখান থেকে RS ইকুয়াল টু হচ্ছে 4 ওহম। তাহলে বর্তনীর যে তড়িৎ প্রবাহ আমরা এখন বের করতে চাচ্ছি এটা হলো 4 ওহম। তাহলে বর্তনীর তড়িৎ চালক শক্তি দেওয়া আছে, তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু E ডিভাইডেড বাই RS। E এর মান হলো 6 ভোল্ট, RS এর মান হলো 4 ওহম। তাহলে আমরা এখান থেকে পাবো I ইকুয়াল টু 1.5 অ্যাম্পিয়ার। দেখো আমরা বুঝছি কিনা।
মান হলো 1.5 অ্যাম্পিয়ার। 1.5 অ্যাম্পিয়ার। টোটাল বিষয় বুঝছি কিনা? আচ্ছা, গুড, ধন্যবাদ। অনেক ইজি ম্যাথ, এত সময় নেওয়ার কোনো প্রয়োজন নাই। আসলে এগুলা পরবর্তীতে আমরা অবজেক্টিভে কাজে লাগাবো, ঠিক আছে? আমরা একটু ধীরে ধীরে আগাই, যাতে পরবর্তী জটিল কোশ্চেনগুলো আমাদের অ্যান্সার করতে খুবই সহজ হয়। এখন দেখো, এখানে তোমাকে বলতে পারতো যে এইখানে যে প্রবাহটা যায়, এই প্রবাহটা I1 আর এই প্রবাহটা হলো I2। এখানে যে প্রবাহটা সেটা হলো I2। প্রশ্ন হতে পারে তাহলে এখানে I1 এবং I2 কিভাবে বের করব? তাহলে আমরা যদি এখান থেকে I1 এবং I2 যদি বের করতে চাই, তাহলে এই বিন্দু A, এই বিন্দু বিভব B, তার মানে এখানে হলো A, তার মানে এখানে হলো A আর এই বিন্দুর বিভব হলো B। তাহলে A এবং B বিন্দুর বিভব, A এবং B বিন্দুর বিভব আমরা বের করব। তাহলে A এবং B বিন্দুর যদি বিভব বের করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে V ইকুয়াল টু I ইন্টু RP। এখন বলো, I এর মান হলো 1.5 অ্যাম্পিয়ার ইন্টু RP-র মান কত? RP-র মান হলো 2 ওহম। তাহলে এখন V সমান সমান কি হয়েছে? I এর মান। তাহলে আমরা এখান থেকে যেটা বলবো সেটা হলো যে 1.5 ইন্টু কত? 2, তাই না? কত? 1.5 ইন্টু 2 ইকুয়াল টু হলো 3 ভোল্ট। তাহলে আমরা এখানে যে প্রবাহটা পাইছি সেই প্রবাহটা 1.5 অ্যাম্পিয়ার। 1.5 অ্যাম্পিয়ারের সাপেক্ষে আমরা কি বের করলাম? 1.5 অ্যাম্পিয়ারের সাপেক্ষে আমরা এখান থেকে বিভব পার্থক্য কত সেটা বের করছি। কোন অংশে বিভব পার্থক্য? এই A এবং B অংশে বিভব পার্থক্য কত সেটা বের করছি, A এবং B। তাহলে এখন যদি আমরা I1 বের করতে চাই, তাহলে I1 সমান কি হবে? I1 সমান অবশ্যই V ভাগ R1। তাহলে V এর মান হলো 3 ভোল্ট, তাকে আমরা কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করব, তাহলে হলো 1 অ্যাম্পিয়ার। আর I2 যখন বের করবো, তাহলে I2 ইকুয়াল টু হলো V ভাগ R2। তাহলে V এর মান হলো 3 ভোল্ট, তাকে আমরা ভাগ করব কত দিয়ে? 6 দিয়ে। 6 ইকুয়াল টু 0.5 অ্যাম্পিয়ার। এই দেখো, আমরা যে 1.5 অ্যাম্পিয়ার ছিল, তাহলে 1.5 অ্যাম্পিয়ার আমার দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা কি? একটা হলো I1 এর মধ্যে, R1 এর মধ্য দিয়ে, আর একটা হলো R2 এর মধ্য দিয়ে। R1 এর মধ্য দিয়ে যে প্রবাহটা সেটা হলো I1, এবং R2-র মধ্য দিয়ে যে প্রবাহটা সেটা হলো I2। এবং I1 আর I2 যদি যোগ করি, এই দুটা যদি আমরা যোগ করি, এই দুটা অংশ যদি যোগ করি, এই দুটা অংশ যোগ করলে যে যোগফলটা দাঁড়াবে সেই যোগফলটা হলো মোট তড়িৎ প্রবাহ, যেটা তার সমান। টোটাল বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছে কিনা? টোটাল বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, সার্কিট বুঝবা, আমি তো কেবল আস্তে আস্তে আসতেছি, সব কিছুই বুঝবা, টেনশনের কোনো বিষয় নাই। আমরা সহজগুলার থেকে আস্তে 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 আমরা কঠিনগুলোতে যাব। আগে সহজগুলার বিষয় করে নিই, তারপরে আমরা আস্তে আস্তে কঠিনগুলোতে যাব। এই হলো বিষয়। আমরা মনে হয় টোটাল বিষয়টা বুঝতে পারছি। কারো কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আমরা করি। আগামীকাল সন্ধ্যে 7:30টায়, আগামীকাল সন্ধ্যে 7:30টায় আরও কিছু অধ্যায়ের বেসিক বিষয় আছে, সেই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং গাণিতিক সমস্যার সমাধান করা হবে। তারপর আমরা সৃজনশীলে চলে যাব। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।